অন্বেষা, আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। জি। আমাকে? হ্যাঁ, এই যে আপনার কাগজপত্র। কে করেছে? ছোট স্যার। রেহান স্যার? হ্যাঁ। অন্বেষার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বলছে এই লোকটা? রেহান স্যার ওকে দেখতে পারে না ঠিকই, তাই বলে চাকরি থেকে একেবারে বরখাস্তই করে দিবে? বরখাস্ত করা কি এতই সোজা? অন্বেষার মনে পড়ছে প্রথম যেদিন সে এই চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছিল। তখন একটা বয়স্ক লোক এই কোম্পানির বস ছিলেন, নাম শরীফ আহমেদ। তিনিই তাকে চাকরি দিয়েছিলেন। এই 1 বছর অন্বেষা তার অধীনেই কাজ করেছে। খুব প্রশংসা করতেন তিনি অন্বেষার কাজের। সবসময় নিজের মেয়ের মতো দেখতেন, কাজে উৎসাহ দিতেন। কিন্তু হঠাৎ তিনি অসুস্থ হওয়ায় কোম্পানির বস হিসেবে আসেন তারই ছেলে রেহান আহমেদ। আর তাতেই অন্বেষার ভাগ্যের এই দুর্গতি ঘটে। রেহান স্যার বয়সে তরুণ, অন্বেষার বয়সী। হয়তো এই কারণে তার রাগও বেশি। প্রথম থেকেই তিনি অন্বেষাকে দেখতে পারতেন না। আর যখন কোম্পানির সবার মুখে তার কাজের আচার ব্যবহারের প্রশংসা শুনলেন, তখন তো একেবারে তেলে বেগুনি চলে উঠলেন। অন্বেষা একেবারে তার 2 চোখের বিষ হয়ে গেল। তাই বলে চাকরি থেকে বরখাস্ত করে দিবেন? আর ভাবতে পারে না সে, তার মতো মধ্যবিত্ত পরিবারের মেয়ে এখন হঠাৎ চাকরি কোথা থেকে পাবে। অন্বেষার ভাবনায় ছেদ পড়ল। রেহানকে একটি সুন্দরী ওয়েস্টার্ন ড্রেস আপ করা মেয়ের সাথে হাসতে হাসতে চলে যেতে দেখে লোকটার প্রতি তার মন ঘৃণায় বিষিয়ে গেল। 3 বছর পর আর কত জ্বালাবি আমাদেরকে বলতো? একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিতে যাচ্ছি, তাও তো করতে চাচ্ছিস না। আমি তো তোমাদের বলেছি যে আমি সামিয়াকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। দেখ রেহান, তোর বাবা আর আমি দুজনেই সামিয়াকে পছন্দ করি না। সামিয়া তোর যোগ্য না। আমি সংসারের কি বুঝবে? সারাদিন ছেলেদের সাথে ঘুরে ফিরে করে, রাত করে বাড়ি ফেরে। এর চেয়ে তুই বরং একটা সংসারী মেয়ে বিয়ে কর, দেখবি তোরা খুব সুখী হবে। আমরা তো সবসময় তোর ভালোই চাই। তোমাদের যা ইচ্ছে করো। কালকে তোর বাবা তোর জন্য মেয়ে দেখতে যাবে ঠিক করেছে। তাড়াতাড়ি রেডি হয়ে থাকবি, তোকে নিয়েই আমরা রওনা হব। বলেই মা রেহান এর রুম থেকে চলে গেলেন। রেহান আর কিছুই বলতে পারলো না। বাবা যা ঠিক করেছে এখন সেটাই তাকে করতে হবে। বাবার অবাধ্য হওয়া রেহান পক্ষে সম্ভব না। দেখি মা, ঘুমটাটা একটু তোলো তো। মায়ের কথায় বাস্তবতা ফিরে এলো রেহানের। এতক্ষণ সে সামিয়ার কথা ভাবছিল। কিভাবে তার সামনে বসে থাকা মেয়ে, যাকে এখনো সে দেখেনি, তাকে সামিয়ার কথা বলে বিয়েটা ভাঙবে তাই ভাবছিল। কিন্তু ঘুমটা খুলতেই চমকে উঠল রেহান। এই কাকে দেখছি সে? 3 বছর আগে চাকরি থেকে বরখাস্ত করার সেই অন্বেষা না? ওকে দেখাতেই বাবা রেহানকে এখানে নিয়ে এসেছে। মেয়েটাও তো রেহানকে দেখি একইভাবে চমকে গেছে। বাবা অন্বেষাকে দেখিয়ে বললেন, রেহান, পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে অন্বেষা, যাকে তুমি 3 বছর আগে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছিলে। অবশ্য ওর জন্য ভালোই করেছিলে। ও এখন অনেক উঁচু পদে চাকরি করে নিজের যোগ্যতায়। খুব তাড়াতাড়ি সে তার অবস্থার পরিবর্তন করেছে। ভবিষ্যতে আরো উন্নতি করবে। আমি এই মহামূল্যবান হীরাকে হারাতে চাইছি না, তাই তোমার সাথে অন্বেষাকে বিয়ে দিতে চাই। রিহান কি করবে কিছুই বুঝতে পারছে না। সে বলল, আমি একটু অন্বেষার সাথে একা কথা বলতে চাই। আচ্ছা যাও। আপনি ইচ্ছে করে এই কাজ করেছেন। রিহানের কথা শুনে অন্বেষার রাগ করার কথা, কিন্তু সে শান্ত কণ্ঠে বলল, আপনি যেমন আমাকে দেখে অবাক হয়েছেন, আমিও তেমন হয়েছে। আপনি যেমন কিছুই জানতেন না, আমিও এর কিছুই জানতাম না। আচ্ছা যাই হোক, আপনি তো জানেন আমার আর সামিয়ার কথা। আপনি তারপরে আমাকে বিয়ে করবেন? সেটা আমি সবার সামনেই বলবো। আপনার আর কিছু বলার আছে? না। অন্বেষা উভয় সংকেটে পড়ল। শরীফ আহমেদ অন্বেষার আদর্শ ছিলেন। ওনার অনুপ্রেরণায় সে এতটা পথ অতিক্রম করতে পেরেছে। তার কথা অন্বেষা ফেলবে কিভাবে? আবার এও জানে যে রেহানকে বিয়ে করলে সে কখনোই সুখী হতে পারবে না। ভাবতে ভাবতেই রেহানের দিকে তাকালো সে। ছেলেটা তার দিকেই তাকিয়ে আছে, আর তার ঠোঁটের কোণে দেখা যাচ্ছে বিজয়ী হাসি। আর সহ্য করতে পারলো না অন্বেষা। সিদ্ধান্ত নিয়ে এলো বিয়ে সে রেহানকেই করবে। কোনোভাবেই আর তার কাছে পরাজয় স্বীকার করবে না সে। বিয়ের রাত। অন্বেষা জানে শুধু এই রাত কেন, ওর বৈবাহিক জীবনে আর কোনো রাত বা দিনই হয়তোবা সুন্দর কাটবে না। সবকিছু জেনে শুনেই তো সে বিয়ে করেছিল। দীর্ঘশ্বাস ফেললো অন্বেষা। সে এখন গভীর ঘুমে নিমগ্ন রেহানের দিকে তাকিয়ে আছে। ঘুমন্ত রেহানকে কত শান্ত, নিষ্পাপ লাগছে। তার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ বুঝতে পারলো অন্বেষা, এই ছেলেটাকে নিজের করে নিতে শুধু তাকে ভালোবেসেই যেতে হবে। ঘৃণা এক্ষেত্রে কোনো কাজ করবে না। রাত 12টা, এখনো ফেরেনি রেহান। হয়তো আরো দেরি করে ফিরবে। প্রায় প্রতিদিনই এরকম দেরি করে সে। আর প্রতিদিনই রেহানের জন্য খাবার নিয়ে বসে থাকে অন্বেষা। যদিও জানে রেহান বাইরে থেকে খেয়ে আসবে, তারপরেও প্রতিদিনই মনে হয় হয়তো আজকে সে বলবে, চলো
একসাথে ডিনার করি, কিন্তু অন্বেষার এই আশাটা কখনোই বাস্তবে পরিণত হয় না। হয়তো রেহানকে ওর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করার জন্য প্রতিশোধ নিচ্ছে তার উপর। ভাবতে ভাবতে এই ডাইনিং টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়লো অন্বেষা। ও ঘুম ভাঙলো কারো হাতের স্পর্শে। উঠে দেখলো রেহানের মা দাঁড়িয়ে আছে। মা, আপনি এখনো ঘুমাননি? ঘুমিয়েছিলাম, কিন্তু জেগে উঠে দেখি তুমি এখনো রেহানের জন্য অপেক্ষা করছো। আসলে বলতে ভুলে গিয়েছিলাম, রেহান 12টায় ফোন করে বলেছিল ও বাসায় আসতে পারবে না। ওহ, আর কতদিন এভাবে তুমি ওর জন্য অপেক্ষা করবে মা? আমার ছেলেটা তো তোমার মতো লক্ষ্মী একটা মেয়েকে চিনতেই পারলো না। ওর কপালে যে কি দুঃখ আছে কে জানে। যাও মা, রুমে গিয়ে ঘুমাও। অন্যদিন তো তাও রাতে অন্তত দেখা হয়, আজকে তাও হলো না। মন ক্ষুণ্ণ হয়ে নিজের রুমে চলে গেল অন্বেষা। জানে সে আজও হয়তো সামিয়া আর তার বন্ধুদের সাথে আছে রেহান। প্রতি রাতের মতো আজকেও কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে ফেললো। এভাবে আর কতদিন টিকতে পারবে, তাই ভাবছে এখন। শরীফ আহমেদ অন্বেষাকে আবার তাদের কোম্পানিতে জয়েন করতে বলেছেন। অন্বেষাও খুশি মনে এই চাকরি করছে, কারণ এখন প্রায় প্রতিদিনই রেহানের সাথে তার দেখা হয়। যদি এতে রেহানের মনে হয় বিরক্তি হয়, তাতেও অন্বেষার কিছুই যায় আসে না। আর শরীফ আহমেদের এই কোম্পানিতে অন্বেষাকে চাকরি দিতে চাওয়ার একমাত্র কারণ রেহানকে চোখে চোখে রাখা। কারণ রেহান সামিয়াকে তার সহকারী হিসেবে এই কোম্পানিতে চাকরি দিয়েছে। অন্বেষার জন্য হয়তোবা রেহান আর আগের মতো সামিয়ার সাথে মিশতে পারে না, তাই ইদানিং তার সাথে অন্বেষার সম্পর্ক আগের চেয়ে আরো খারাপের দিকে গিয়েছে। যে কোনো কাজের জন্য অন্বেষাকে দোষারোপ করে রেহান, আর ছুটির দিনে তো অত্যাচারের পরিমাণ আরো বেড়ে যায়। সে চায় যাতে যত তাড়াতাড়ি সম্ভব অন্বেষা তার বাবার বাড়ি চলে যায়, কিন্তু অন্বেষা যায় না। সে সবকিছু মুখ বুঝে সহ্য করে। রেহান অবাক হয়, এরা এত সহ্য শক্তি পায় কোথা থেকে। কয়েকদিন হলো রিহানের বাবা মা ঢাকার বাইরে গেছেন, ফিরবেন 1 মাস পর। রেহান ঠিক করেছে এটাই হয়তো তার পাওয়া শেষ সুযোগ। এর মধ্যেই অন্বেষাকে বাড়ি থেকে তাড়ানো হবে, তাই তার সাথে রেহান যাচ্ছে তাই ব্যবহার শুরু করলো। এটা কি রেঁধেছো? তোমার পছন্দের ভুনা খিচুড়ি আর গরুর মাংস। ধ্যাত, এটা কি খিচুড়ি হয়েছে নাকি? রাতে পারো না, রাতে যাও কেন? বলে রেহান খাবার রেখে উঠে যাচ্ছিল। অন্বেষা বাধা দিল, খাবার ছেড়ে উঠে যেও না, এটা ভদ্রতার মধ্যে পড়ে না। তোমার কাছ থেকে আমি ভদ্রতা শিখবো নাকি? আর তোমার যদি মনে হয় আমি অভদ্র, তাহলে আমি তাই। আমাকে বিয়ে করার সময় তোমার এ কথা মনে ছিল না? নাকি তোমার বাবা মা যখন দেখলো যে এমন ধনী ছেলেকে হাতছাড়া করা ঠিক হবে না, তখন তোমাকে আমার কাছে চাপিয়ে দিল কিছু না দেখে? দেখো, আর যাই করো, আমার বাবা মাকে নিয়ে কথা বলবে না। বাহ, তোমার মুখ দিয়ে তো আগের চেয়ে আরো বেশি বুলি ফুটেছে। কার সাথে মিশছি ইদানিং? আমি যখন বাসে থাকি না তখন তো তোমার ভালোই হয়, অন্যের সাথে মিশতে পারো। অন্বেষা এবার কথা বলার ভাষা হারিয়ে পেল। কি? এখন আর কথা বলছো না কেন? তোমার যা ইচ্ছে আমাকে বলো, কিন্তু আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। থাকো তুমি এখানে, আমি গেলাম। কোথায় চাও? বাইরে থেকে খেয়ে আসবো। অন্বেষা জানে রেহান আসলে সামিয়ার কাছে যাচ্ছে। সে জানে না আর কতদিন তাকে এভাবে থাকতে হবে। কষ্ট জমতে জমতে মহাসমুদ্র হয়ে যাচ্ছে। তারপরেও রেহানের মাঝে কোনো পরিবর্তন নেই। হঠাৎ করে জ্বর আসলো অন্বেষার। হয়তো তার মন আর বেদনার ভার সহ্য করতে পারছে না, কিন্তু জ্বর আসার পর যেন রেহানের অত্যাচার আরো বেড়ে গেল। অন্বেষাকে তো বিশ্রামের সুযোগ দিচ্ছেই না, বরং হঠাৎ বলে উঠলো, অনেকদিন বন্ধুদের দাওয়াত দেওয়া হয় না, আজকে ওরা আসবে। আর ওরা বাইরে খাবার খেতে যাচ্ছে না, এই তোমাকেই রাখতে হবে। কতজন আসবে? 21 জন। অন্বেষা অবাক হলো, এত ফ্রেন্ড রেহানের কবে ছিল? তারপরও মুখে কিচ্ছু বললো না, বুঝলো এটাই হয়তো রেহানের শেষ চাল। এই জ্বর নিয়ে এতগুলো মানুষের রান্না বান্না করতে সে অন্বেষার কত কষ্ট হয়েছে তা শুধু সেই জানে। তারপরও সবাইকে তৃপ্তির সাথে খেতে দেখে অন্বেষার মন ভরে গেল। আর এতক্ষণে সে বুঝতে পেরেছে এখানে শুধু রেহানের বন্ধু না, সামিয়ার বন্ধুদেরকেও দাওয়াত দেওয়া হয়েছে, তাই এত মানুষ। একটু পর দেখলো রেহান সামিয়াকে হাত ধরে নিয়ে এসেছে। মনে হচ্ছে সে আজ অনেক খুশি। রেহান সবাইকে উদ্দেশ্য করে বলল, ফ্রেন্ডস, আমি এই মাসেই সামিয়াকে বিয়ে করছি, আর তার জন্যই এই পার্টির আয়োজন করেছি। অন্বেষার হঠাৎ মনে হলো সমস্ত পৃথিবীটা দুলে উঠেছে। এমনিতেই তার শরীর দুর্বল, তার উপর রেহানের এই কথা শোনার পর আর সহ্য করতে পারল না, জ্ঞান হারিয়ে পড়ে গেল। অন্বেষাকে এভাবে পরিচিতি দেখেও রেহানের কোনো ভ্রুক্ষেপ হলো না। সে সামিয়াকে নিয়ে চলে গেল। রেহানের বেস্ট ফ্রেন্ড সিয়া ওদের কোম্পানিতেই কাজ করে, তাই অন্বেষার সাথেও ভালো খাতির আছে। সে অন্বেষাকে সেখান থেকে হাসপাতালে নিয়ে গেল। 1 সপ্তাহ পর অন্বেষা খানিকটা সুস্থ হয়েছে, কিন্তু শরীর এখনো দুর্বল। হাসপাতাল থেকে আজ বাড়ি ফিরবে সে, শ্বশুর বাড়ি নয়, নিচের বাড়ি। হ্যাঁ, হার মেনে নিয়েছে অন্বেষা। রিহানের কাছে হার মেনেছে। কোনোভাবেই রিহানের মনে জায়গা করে নিতে পারেনি সে।
তাই বাড়ি ফিরে যাচ্ছে, কিন্তু শূন্য হৃদয় নিয়ে নয়, রেহান পূর্ণ মন নিয়ে। রেহানের কাছে জিততে গিয়ে কখন যে তাকে ভালোবেসে ফেলেছে টেরই পায়নি অন্বেষা। যদিও এই এক সপ্তাহে একদিনও রেহান অন্বেষাকে দেখতে আসেনি, কোনো খোঁজ খবরও নেয়নি সে। তাই অন্বেষা ধরিয়ে নিয়েছে রেহানকে আর কখনোই পাবে না সে। অন্বেষা রেহানদের বাসা ছেড়ে নিজের বাসায় চলে আসলো। এখনো চাকরি ছাড়েনি, কারণ যার অনুরোধে চাকরিটা করছিল তিনি এতদিন ঢাকায় আসেনি। তাই শরীফ আহমেদ ঢাকায় এসেছেন শুনেই অন্বেষা রিজাইন লেটার দেওয়ার জন্য অফিসে এসেছে। শরীফ আহমেদকে যখন সে রিজাইন লেটার দিল, তখন তিনি অনেকবার অনুরোধ করেছিলেন অন্বেষাকে চাকরিটা করতে, কিন্তু রেহানের সাথে প্রতিদিন দেখা হওয়ার ভয়ে সে চাকরিটা আর করতে চায়নি। অফিস থেকে বের হয়েই অন্বেষা দেখলো রেহান আর সামিয়া কোথাও যাচ্ছে। ওরা প্রেমে এতই মগ্ন ছিল যে একটা গাড়ি যে ঠিক ওদের দিকে আসে তা দেখতেই পেল না। সামিয়া যখন গাড়িটাকে দেখলো, রেহানকে রেখেই সে সরে গেল। অন্বেষা ঠিক কি করবে বুঝতে পারলো না। সে রেহানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ঠিকই, কিন্তু নিজেই গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করলো। রাস্তা রক্তে রঞ্জিত হয়ে গেল। রেহান অবাক হয়ে শুধু তাকিয়ে রইল। আজ রেহান অন্বেষাকে খুব মিস করছে। ওর হাতের রান্না, রেহানের জন্য ওর অপেক্ষা, অশ্রুসজল মায়াভরা টানা দুই চোখ, শান্ত স্নিগ্ধমক, সবকিছু যেন রেহানের হৃদয়ে ঢেউ তুলছে। কেন সে আগেই অন্বেষাকে চিনল না? কেন সে আগেই বুঝতে পারল না সামিয়া নয়, অনিশাই ওকে সবচেয়ে বেশি ভালোবাসতো? সেদিন সেই বিপদের সময় তো অন্বেষা নিজের জীবন বাজি রেখে রেহানকে বাঁচিয়েছিল, আর সামিয়া তাকে রেখেই সেখান থেকে পালিয়ে গিয়েছিল। পরে যদিও সামিয়া অনেকবার এই ঘটনার কৈফিয়ত দিতে এসেছিল, কিন্তু রেহান শুনেনি, কারণ যা জানার সব জানা হয়ে গিয়েছে তার। কিন্তু এটা জানতে তার বড্ড দেরি হয়ে গেছে। এখন কি আর রেহান অন্বেষাকে পাবে? মাথায় সব চিন্তা দূর করে রেহান সিদ্ধান্ত নিল, অন্বেষা যেদিন আবার আগের মতো হাঁটতে পারবে সেদিন তাকে রেহানের মনের কথা খুলে বলতে যাবে। এর আগ পর্যন্ত তার সেবা করে যাবে দিনরাত জেগে, কারণ অন্বেষাই তো এখন রেহানের দিনরাত সব। হ্যাঁ, অন্বেষা সেদিন বেঁচে গিয়েছিল। গাড়ির চালক হার্ট ব্রেক করায় আর রেহান অন্বেষাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার কারণে বেঁচে গিয়েছিল অন্বেষা। পায়ে যদিও চোট পেয়েছিল, হাঁটতে পারে না এখন, কিন্তু সেদিন দ্রুত চিকিৎসা করায় অন্বেষা পঙ্গু হওয়ার হাত থেকে বেঁচে গেছে 3 মাস পর। অন্বেষা সুস্থ হওয়া উপলক্ষে শরীফ আহমেদ রেহানদের বাসায় পার্টি দিয়েছেন। রেহানের অনুরোধেই পার্টি দেওয়া হয়েছে, কারণ সে পার্টি দিয়েছে জানলে হয়তো অন্বেষা আসতো না। শরীফ আহমেদকে এখনো অন্বেষা অনেক শ্রদ্ধা করে, তাই তার কথা সে ফেলতে পারবে না। অবশ্য পার্টিটা দেওয়ার জন্য কারণও আছে। আজ রেহান আর অন্বেষার বিবাহ বার্ষিকী, তাই আজকেই রেহান অন্বেষাকে তার মনের কথা বলতে চায়। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন অন্বেষা এলো না, রেহান তখন হতাশ হয়ে গেল। ভাবতে লাগলো অন্বেষা কি তাকে অন্তত ক্ষমা চাওয়ার সুযোগটাও দিবে না। ঠিক এই সময় অন্বেষাকে দেখা গেল রেহানের পছন্দের আকাশি রঙের শাড়ি পরে এগিয়ে আসতে। এই রঙে অন্বেষাকে অপরূপ লাগছে। এতদিন রেহানের সৌন্দর্যকে মিস করছে বলে রেহানের নিচের উপরেই নিজের রাগ হচ্ছে। সবাই যখন কথা বলায় ব্যস্ত, তখন রেহান অন্বেষাকে হাত ধরে টেনে ছাদে নিয়ে এলো। অন্বেষা যখন হাত ছাড়ানোর চেষ্টা করছে, রেহান বলল, তুমি কি এখন আমার উপর রাগ করে আছো? অন্বেষা চুপ করে রইল। তোমার মৌনতাকে কি আমি সম্মতির লক্ষণ ধরে নিব? আচ্ছা, কিছু বলতে হবে না, আমি বলছি। তোমাকে এ পর্যন্ত আমি অনেক কষ্ট দিয়েছি, না বুঝে অনেক কথা শুনিয়েছি। আমি জানি অনেক রাত তুমি আমার জন্য না ঘুমিয়ে কেঁদেছো, অনেক কষ্ট তোমার মনে চেপে রেখেছো, কাউকে বুঝতে দাওনি। এমনকি কোনোদিন তোমার বাবা মার কাছে, আমার বাবা মার কাছে একটা অভিযোগও করনি তুমি। শুধু আমাকে দিন দিন তোমার ভালোবাসার ঋণী করে রেখেছো। তোমার এই ঋণ কি কোনোদিন পরিশোধ করতে দিবে না? তুমি চলে যাওয়ার পর তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত শুধু তোমার কথাই মনে করিয়ে দিয়েছে। এমনকি তোমার রান্না খিচুড়ি আর গরুর মাংস আমি অনেক মিস করি। তুমি আবার আমার কাছে ফিরে এসো, আমাকে তুমি ফিরিয়ে দিও না প্লিজ। তুমি কি এখনো শুধু নিজের কথাই বলে যাবে? আমাকে কিছু বলতে দিবে না? এতক্ষণে অন্বেষের মুখে কথা শুনতে পেয়ে রেহান আনন্দে বলে উঠলো, বলো। এতকাল তোমার কথা শুনবো বলেই তো প্রতীক্ষা করেছিলাম। আমি তোমার কাছে ফিরে আসবো এক শর্তে। কি শর্ত? আমার ভালোবাসার ঋণ কিন্তু সুদে আসলে শ্রম হয়েছে অনেক। তোমাকে সবকিছু পরিশোধ করতে হবে, আর সব সময় আমার পাশে থাকতে হবে। কোনোদিন যেন না দেখি আর কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছো। তোমাকে অন্য কোনো মেয়ের সাথে দেখলে যে আমার কি পরিমাণ কষ্ট হয় তা তোমাকে বলে বোঝাতে পারবো না। আবার যদি আমাকে এভাবে কষ্ট দিয়েছো দেখি, তাহলে আমি কিন্তু তোমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করব। আর খিচুড়ি আর গরুর মাংস খাওয়ানোর ঋণটা না হয় আমি শোধ করে দিব। অন্বেষার মুখে সেই চিরচেনা মিষ্টি হাসি, যেই হাসির খোঁজ পেতে রেহানের এতদিনের প্রতীক্ষা। রেহান কাছে এসে অন্বেষাকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আজীবন ভালোবেসে যাব। কখনো তোমাকে কষ্ট পেতে দেব না। সব কষ্ট থেকে তোমাকে আমি আগলে রাখবো।
অন্বেষা পরম নির্ভরতায় রেহানকে আরো শক্ত করে ছড়িয়ে ধরলো। তার চোখে দেখা গেল প্রশান্তির অশ্রুকণা, মুখে বিজয়ের হাসি। এভাবেই এই সুন্দর গল্পটি শেষ হয়। তো কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।